আজ আমরা ক্লাস 6-এর যে গণিত প্রবার বইয়ে 1.3 অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। প্রথম অঙ্কটাতে আমরা চলে যাই। অর্ধেক রুটি বলতে আমরা মোট রুটির কত অংশকে বুঝি। তাহলে এখানে আমরা অর্ধেক রুটি বলতে আমরা মোট রুটির কত অংশকে বুঝি। তাহলে আমরা অর্ধেক রুটি মানে ধরো টোটাল রুটিটা যদি এরকমভাবে ভাবি যে পুরো অংশটা তার অর্ধেক মানে এই পোর্শনটাকে বোঝাচ্ছি বা ওই পোর্শনটা পাশের পোর্শনটাকে। তাহলে এই পোর্শনটা হচ্ছে যে মোট রুটির। তাহলে এটা লিখতে হবে অর্ধেক রুটি হলো মোট রুটির কত, মোট রুটির টোটালটা এইটা, তাকে কত ভাগে, দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 2 আর তার একটা অংশ নেওয়া হয়েছে অর্ধেক, 1/2 অংশ। তাহলে মোট রুটির কত অংশ বোঝানো হচ্ছে? 1/2 অংশকে বোঝানো হচ্ছে। এরপরে আমরা পরের মাত্রাতে চলে যাই। আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম? তাহলে আমার কাছে যে বড় চকলেটটা আছে, তাহলে তাকে কত ভাগে ভাগ করা হয়েছে? তাকে টোটাল আমরা কত ভাগে ভাগ করেছি? 8 ভাগে ভাগ করছি। ধরো এইটা একটা চকলেট, 8 ভাগে ভাগ করা হয়েছে। 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার বলা হচ্ছে এই 8টি টুকরো, তাহলে মোট কতগুলো টুকরো ভাগ করে? 8টি টুকরো। তার 3টি টুকরো দেওয়া হয়েছে বোনকে। তাহলে আমি এটাকে লিখতে পারি চকলেটটিকে মোট ভাগ করা হয়েছে তাহলে এখানে লিখে নিচ্ছি চকোলেটটিকে মোট ভাগ করা হয়েছে সমান কটি? 8টি টুকরো। 8টি টুকরো সমান 8টি টুকরো। এবার বলা হয়েছে তাতে 3টি টুকরো বোনকে দিলাম। তাহলে বোন পেলো, তাহলে বোন কত অংশ পেলো? বোন পেলো 3টি টুকরো পেয়েছে। বোন পেলো মোট চকোলেটের কত অংশ? বোন পেয়েছে 3টি, টোটালটা 3/8 অংশ। আচ্ছা, এবার বলা হচ্ছে 2টি টুকরো ভাইকে দিলাম, অতএব ভাই পেল মোট লেটের কত অংশ? 2টি টুকরো দেওয়া হয়েছে, 2টি টুকরো ভাইকে, তাই 2/8 অংশ সমান 1/4 অংশ। আমরা কোনো ভগ্নাংশ থাকলে তাকে সবসময় সরল রূপে লিখে নেব 8টিরও। বাকি টুকরোগুলো নিজে খেলাম, তাহলে মোট ছিল 8টি টুকরো। বোন আর ভাই পেয়েছে, তাহলে কত হচ্ছে? বোন ও ভাই মিলে মোট পেয়েছে কত? সমান 3 + 2টি সমান 5টি। এখানে টুকরো লিখতে পারো, টুকরো। অতএব আর কয়টি টুকরো আছে? এখানে আছে দেখো। তাহলে বাকি টুকরোগুলো নিজে খেলাম। তাহলে আমি বাকি টুকরোগুলো নিজে খেলাম। তাহলে আমি পেলাম কত? সমান 8 - 5টি টুকরো সমান 3টি টুকরো। অতএব মোট চকলেটের আমি পেলাম, অতএব মোট আমি পেলাম সমান 3/8 অংশ। তাহলে একটি চকলেটকে যে আমরা টোটাল 8টি ভাগে ভাগ করেছিলাম, সেই 4টি টুকরো করে তার মধ্য থেকে বোনকে দিয়েছিলাম 3টি টুকরো। বোন পেয়েছিল মোট চকলেট 3/8 অংশ, ভাই পেয়েছিল মোট চকলেটের 1/4 অংশ, আর আমি পেয়েছি মোট চকলেটের
3/8 অংশ। এরপরে আমরা পরের মাত্রাতে চলে যাই। পরের মাত্রাতে আছে 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা কতগুলো? পূর্ণ সংখ্যাগুলি হলো কি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এদের মধ্যে মৌলিক কোনগুলো? মৌলিক সংখ্যা কাদের বলি? যে সংখ্যাগুলো আমরা মানে যদি উৎপাদক করি তাকে সেই সংখ্যা আর 1 ছাড়া তাদের কোনো উৎপাদক পাবো না। তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো কোনগুলো? 2, 1কে মৌলিক আর যৌগিক কিছুই ধরা হয় না, 3, 5, 7 আর কিছু আছে 5, 7, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 4টি সংখ্যা। তাদের মধ্যে মৌলিক সংখ্যা হলো 4টি। তাহলে এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? অতএব এদের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে এদের মধ্যে মৌলিক সংখ্যা মোট পূর্ণ সংখ্যার কত অংশ? মোট পূর্ণ সংখ্যার আমি পেয়েছি 1, 2, 3, 4টে, তাহলে 4 আর মোট পূর্ণ সংখ্যা কত? 10 অংশ সমান কত? একে 2/5 অংশ। তাহলে আমরা এদের মধ্যে মৌলিক সংখ্যার মোট কত অংশ পূর্ণ সংখ্যা? 2/5 অংশ হলো পেলাম। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে মোট কটি লেবু ছিল হিসাব করি। ঝুড়িতে কটি লেবু ছিল? তাহলে ঝুড়িতে যে কমলা লেবু আছে তার অর্ধেক লেবুকে দাদুকে দেওয়ার পরে 2টি লেবু পড়ে রইল। তাহলে আমরা এখানে ধরে নেব ঝুড়িতে মোট কমলা লেবুর সংখ্যা 1 অংশ। ধরি যেহেতু 6-এর এখানে চলরাশি ব্যবহার না করে করাটাই হচ্ছে, তাহলে আমি লিখলাম ধরি ঝুড়িতে মোট কমলা লেবু সমান 1 অংশ। তাহলে 1 অংশের অর্ধেক, তাহলে 1 অংশের অর্ধেক সমান কত? 1 গুণিতক 1/2 অংশ সমান হচ্ছে 1/2 অংশ। আচ্ছা, এই অর্ধেক অর্ধেক লেবু দেওয়ার পরে কত পড়ে থাকলো? তাহলে অর্ধেক 1/2 অংশ দেওয়ার পর ঝুড়িতে পড়ে থাকলো কত? থাকলো সমান 1 - 1/2 অংশ। আগে ছিল 1 অংশ, 1/2 অংশ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা বাকি আছে 1 - 1/2 অংশ সমান এইটা। তার মানে এটা হচ্ছে 1/2 অংশ। এবার আমাদের প্রশ্নে বলা আছে দাদুকে দেওয়ার পর ঝুড়িতে পড়ে আছে 2টি লেবু। তাহলে আমাদের পড়ে আছে এইটা। তাহলে আমার প্রশ্নানুসারে আমি এটা বলতে পারি, বা প্রশ্নানুসারে বলতে পারি 1/2 অংশ মানে পড়ে আছে 1/2 অংশ সমান, আর ঝুড়িতে 2টি, তাহলে বা 1 অংশ সমান 2 গুণিতক 2টি সমান হচ্ছে 4টি লেবু। তাহলে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল? তাহলে আমরা এটা উত্তর হিসাবে লিখতে পারি দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে ছিল 4টি লেবু।
দাদুকে দেওয়ার আগে 4টি লেবু ছিল ঝুড়িতে। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আমরা চলে যাই। একই মাপে দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 চিনি, দ্বিতীয় গ্লাসে শরবতে 2/7 চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে গ্লাসগুলোর একই মাপ ও সেই মাপ একই এবং তাতে যে পরিমাণ শরবত আছে দুটোতেই একই পরিমাণ শরবত আছে। ধরো এই দুটোতেই একই পরিমাণ শরবত আছে। এবার তাহলে দুটো গ্লাসে একই পরিমাণ শরবত, একই মাপের গ্লাস, তাহলে প্রথম গ্লাসে চিনি আছে কত? প্রথম গ্লাসে শরবতে 2টি গ্লাস, তাহলে প্রথম গ্লাসে শরবতে চিনি আছে, শরবতে চিনি আছে সমান 1/5। আচ্ছা, দ্বিতীয় গ্লাসে শরবতে চিনি আছে সমান 2/7। মানে এই যে শরবতে চিনি আছে সবগুলো মোট শরবতের এত অংশ করে চিনি আছে। তাহলে এই দুটো গ্লাসের মধ্যে কোনটাতে বেশি চিনি আছে সেটা হলে আমাদের বেশি মিষ্টি সেটা পেয়ে যাব। তাহলে আমাকে দেখতে হবে 1/5 আর 2/7 মধ্যে কোনটা বড়, কে বড়। তাহলে যে বড় তাহলে সেই অংশটা বেশি সেই গ্লাসে। তাহলে এখন আমরা 1/5 সমান আমি একে সমহর বিশিষ্ট করব। 1 × 7, 5 × 7, 7/35 আর 2/7 সমান 2 × 5, 7 × 5, তাহলে হচ্ছে 10/35। আচ্ছা, একে সমহর আমরা কোন ভগ্নাংশ সংখ্যাগুলো বড় ছোট দেখার জন্য আমরা সমহর বিশিষ্ট করি। তাহলে আমরা সমহর বিশিষ্ট করতে দেখলাম যে দুটো ভগ্নাংশের মধ্যে দুটোর যদি হর সমান হয়, যার লব বড় সে বড়, এখানে 10 বড় এদের থেকে, তাহলে হচ্ছে যে 10/35টা গ্রেটার দেন 7/35। 10/35টা গ্রেটার দেন 7/35। তাহলে 10/35টা গ্রেটার দেন হচ্ছে 7/35। তাহলে আমাদের কি হলো যে দ্বিতীয় গ্লাসে শরবতে বেশি চিনি আছে, তার দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। তাহলে দ্বিতীয় শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি? তাহলে আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তাহলে দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। আমরা পরের অঙ্কটাতে চলে যাই। স্কুলের গেটে 5/7 রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসাব করি। তাহলে স্কুলের গেটটা মোট অংশ কতটা দেয়া নেই, এখানে আমাকে ধরে নিতে হবে একইভাবে যে স্কুলের গেটটা মোট পরিমাণ বা মোট অংশ সমান স্কুলের গেট পরিমাণ সমান 1 অংশ। তাহলে স্কুলের ধরি স্কুলের গেটের মোট পরিমাণ সমান 1 অংশ। তার 5/7 রং করা হয়েছে, অতএব রং করা হয়েছে সমান কত? 1/5/7। 1/5/7 সমান এইটা হবে 5/7, এইটা ব্র্যাকেট দিতে পারে 7 অংশ। তাহলে রং করতে বাকি আছে এখনো, অতএব রং করতে বাকি আছে সমান কত? 1 - 5/7 সমান হবে 7 - 5/7 সমান হবে, এটা দাঁড়িয়ে যাচ্ছে 2/7। তাহলে এখনো রং করতে বাকি আছে কত? 2/7। এটা আমার 2/7 এখনো রং করতে বাকি আছে 2/7। আমি পরের ম্যাথটাতে আবার চলে যাই। আমার কাছে 20 টাকা আছে,
আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে। তাহলে আমার কাছে মোট আছে কত, তাহলে আমার কাছে মোট টাকা আছে সমান 20 টাকা। আচ্ছা, আমি খরচ করেছি কত, 5 টাকা খরচ করলাম। আমি খরচ করেছি সমান কত, 5 টাকা। তাহলে আমি মোট টাকার কত অংশ খরচ করেছি, আমি মোট টাকার, লেখাটা একটা কেমন হলো, আমি মোট টাকার কত অংশ খরচ করেছি সমান, নিচে হচ্ছে টোটাল টাকাটা 20, খরচ করেছি 5, তাহলে 5/20 অংশ সমান, এটাকে আমি লিখবো 1/4 অংশ। আমরা বলেছি ভগ্নাংশ সংখ্যা থাকলে তাকে সবসময় সরল রূপে লিখবো, সিম্পলিফাই, আর যেন কোনো কাটাকুটি না যায়। 1/4 অংশ, তাহলে আমি মোট টাকার খরচ করেছি 1/4 অংশ। এবং কত অংশ আমার কাছে আছে, এখনও আমার কাছে কত, এবং কত অংশ এখনও আমার কাছে, তাহলে 5 টাকা খরচ হয়েছে, তাহলে এখনও আমার কাছে আছে সমান 20 - 5 টাকা সমান হচ্ছে কত, 15 টাকা। কত টাকা সমান, এটা হচ্ছে 15 টাকা। এখনও আমার কাছে আছে 15 টাকা। অতএব আমার কাছে আছে তাহলে কত টাকা, আমার কাছে আছে মোট টাকার কত অংশ, এটা মোট টাকার কত অংশ, 15/20 অংশ সমান 3/4 অংশ। তাহলে আমি খরচ করেছি 1/4 অংশ, আমার কাছে আছে মোট টাকার 3/4 অংশ। আচ্ছা, এরপরে আমার যে অঙ্কটা আছে, রাজের কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, তাহলে রাজের কাছে আছে মোট কুল কত, রাজিয়ার কাছে মোট কুল সমান কত, সমান 36টি। 2/3 অংশ মোট কুলের 2/3 অংশ সমান 36 গুণিতক 2/3 টি, এটা সমান হচ্ছে কাটাকুটি করলে 3/12, মানে এটা হচ্ছে 24টি। তাহলে মোট কুলের 2/3 অংশ মানে হচ্ছে 24টি। তাহলে এইটা কি করলে 3/12 হলে 3, এটা হচ্ছে 12 36, তাহলে এটা হচ্ছে 24টি। তাহলে মোট কুলের 2/3 অংশ মানে হচ্ছে 24টি। তাহলে সে তার কাছে 36টি কুল, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে, অতএব রাজিয়া আমাকে দেবে সমান 24টি কুল। আমাকে কতগুলো দেবে, 24টি কুল দেবে। আচ্ছা, এরপরে এই পর্যন্ত হলো অঙ্কগুলো, ভাষা ওয়ার্ড প্রবলেমগুলো হলো। আমরা নিচের প্রতিটি ভগ্নাংশকে 3টি করে সমতুল্য ভগ্নাংশ লিখি। তার আগে আমরা জেনে নেব সমতুল্য ভগ্নাংশ কাকে বলে। আচ্ছা, সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশ, সেটা এক প্রকার ভগ্নাংশ যাদের মান একই, মানে এই 1/5 সমতুল্য ভগ্নাংশ 1/5 মান হবে, কিন্তু দেখতে আলাদা হবে। দেখতে আলাদা মানে কি করে করব, আমরা সেই লব আর হর, আমরা লব আর হরে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি,
অখণ্ড সংখ্যা দিয়ে আমরা গুণ করে আমরা সমতুল্য ভগ্নাংশ, তাহলে সমতুল্য ভগ্নাংশ হলে মান একই হবে, কিন্তু যে সমতুল্য ভগ্নাংশের মান একই হবে কিন্তু দেখতে আলাদা হবে। তাহলে অখণ্ড সংখ্যা দিয়ে আমরা গুণ করতে থাকবো, অখণ্ড সংখ্যা দিয়ে। তাহলে আমরা কি হলো, ধরো 1/5 এর সমতুল্য ভগ্নাংশ কি হতে পারে, 1/5 সমান 1 গুণিতক 2, 5 গুণিতক 2, এটা হলো হচ্ছে 10 বাই 2/10, সরি 2/10, তাহলে 2/, তাহলে এটা হচ্ছে যে, তাহলে 2/10 একটা হবে, আর একটা হচ্ছে যে 1/5কে আমি 3 দিয়ে গুণ করে দিতে পারি উপর নিচে, তাহলে 3/15, 1/5কে আমি 4 দিয়ে গুণ করতে পারি, সেটা হচ্ছে 4/20। এই যে 2/10, 3/15, 4/20, এগুলোকে বলা হচ্ছে এর সমতুল্য ভগ্নাংশ। মানে এই 2, 3, 4 দিয়ে, 5 দিয়ে করতে পারে, কেউ 6 দিয়ে করতে পারে, 7 দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এর দাগেরটা, আচ্ছা বির দাগেরটা আমি করি, তাহলে করি 2/5। এই 2/5-এর কে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, তাহলে 4/10। আবার 2/5কে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 6/15। আচ্ছা 2/5কে আমি 7 দিয়ে গুণ করে দিলাম এখানে, তাহলে এটা করলো 14/35। এটাও এর সমতুল্য ভগ্নাংশ। মানে আমাকে যে 1, 2, 3 দিয়ে করতে হবে, আমার মানটাকে থাকছে। এরপরে আমি শীত দাগেরটা যদি যাই, তাহলে শীত দাগেরটা হচ্ছে যে আমার প্রথমে আছে 1/3, একে আমি প্রথমে করে নেব যে লব আর হরের আকারে সাজিয়ে নেব। এটা তো মিশ্র ভগ্নাংশ আকারে, 4/3, তাহলে 4/3কে 4/3, তারপর 2 দিয়ে করলাম 8/6, তারপরে 4/3কে আমি 4 দিয়ে করতে পারি, তাহলে 16/12। এখানে দুটো পেলাম, 8/, তাহলে আমি এখানে আরেকটা লিখে নিতে পারি যে 4/3 9 দিয়ে করে নিলাম, তাহলে হচ্ছে 36/27। তাহলে এর সমতুল্য ভগ্নাংশগুলো আমি 3টে করে লিখলাম। এরপরে ডিটটা আছে 6/1/6, তাহলে ডিটটা হচ্ছে 6/1/6, এটাকে লিখে নেব 36/37/6। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ কত? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ভাষা দিয়ে যদি এরকম 37/6 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো, কিভাবে লিখব, তাহলে এটা সমতুল্য ভগ্নাংশ হলো, তাহলে লিখব 37/6 গুণিতক 2, তাহলে এটা 37 মানে 74/12, 37/6 গুণিতক ধরো 4 হলে এটা হচ্ছে যে 4 হলে 24, আর এটা 37 হলেছে 8 148। তাহলে আরেকটা লিখতে হবে আমাকে, তাহলে 37/6 গুণিতক ধরো 5 দিয়ে দাও, তাহলে হচ্ছে এটা 30 হচ্ছে, 5 7 35, 5 3, 5 3 15, 185। তাহলে এর 3 মানে এই যে 37/6 3টি সমতুল্য ভগ্নাংশ হলো। এটা প্রথম থেকেও লেখা যেত, আমি লিখলাম না, লিখে নেবে তোমরা, তাহলে ভালো লাগবে দেখতে। ঈদ দাগেরটা 3/4/5, তাহলে ঈদ দাগেরটা আমি লিখি, তাহলে ঈদ দাগেরটা হচ্ছে যে 3/4/5, তার মানে এটা কত হচ্ছে 15/19/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো, কি লিখব, তার 19/5 গুণিতক 2, তার মানে 38/10, 19/5 গুণিতক 3, 19 3 57/15, আর 19/5 গুণিতক ধরো 8 দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 40, 8 9 72, 2 হাতে 7, 8 1 15, 152।
তাহলে 192। তাহলে এই সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? যাদের মান একই কিন্তু দেখতে আলাদা। এগুলো সবই 192/40 যা মান, 3 × 1 = 4 তাই মান। তাহলে আমরা এখানে সমতুল্য ভগ্নাংশগুলোও করলাম। আচ্ছা, এবার নিচের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আচ্ছা, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গিয়ে আমরা যেটা দেখব যে কিভাবে করব, প্রসেসটা একটু বলে নিই। ধরো 28/49, আমি প্রথমের থেকে অঙ্ক করছিলাম যখন, তখন থেকেই বলছিলাম যে আমরা কোনো ভগ্নাংশ থাকলে তার লঘিষ্ঠ আকারে লিখবো বা সরল রূপে লিখবো। তাহলে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার অনেকগুলো পদ্ধতি আছে। যে লঘিষ্ঠ করবা মানে কি, যে লব আর হরের গসাগু 1 হবে এমন আকারে লিখব। মানে লব আর হরের মধ্যে কোনো সাধারণ গুণিতক এক ছাড়া, সাধারণ গুণনীয়ক এক ছাড়া যেন না আর কোনো কিছু থাকে। তাহলে আমি এরটা করি। এরটা প্রথমেই এমনি করা যাবে, ইজি আছে। এরটা 28/49 এমনি দেখলাম। এটা হচ্ছে যে 7 × 4, এখানে 7 × 7, এদের মধ্যে কি আছে? এটা যে ফ্যাক্টর ফর্মে, মানে গুণ, এগুলোকে কি উৎপাদকের ফর্মে লিখে করছি আমি এটা। তাহলে এই 7টা 7 কেটে দিলাম, তাহলে কথা হচ্ছে 4/7। এটা ছোট ছিল বলে আমি এমনি করে নিতে পেরেছি। আচ্ছা, বিটটা তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। একইভাবে বিটটা আমি যদি করি যে 54/81, তাহলে কত হচ্ছে? 54কে তাহলে উৎপাদকের আকারে লিখে নিতে হবে। তাহলে 9 × 6 = 54, 9 × 9 = 81। আবার এখানে দেখছি 9, এটা আছে 3, এটা 2, এভাবে লিখছি 9 × 3 × 3। তাহলে এই 9 যাবে, এই 3 যাবে, তাহলে এটা হচ্ছে যে 2/3, 2/3। এবার 72-এরটা শীটটা। আচ্ছা, আমি এগুলোকে করছি, এই যে উৎপাদকগুলো তোমরা তোমাদের সুবিধার জন্য যেটা করবে, উৎপাদকগুলোকে আলাদা জায়গায়ও করে নিতে পারো, উৎপাদক ফর্মে লিখে নিতে পারো। যেমন কি করে? ধরো এখানে 72কে উৎপাদক বের করলে 2 36, 2 18, 2 9 আর 3 3। তাহলে এখানে লিখলে 2 × 2 × 2, এভাবে এখানে লিখলে 2 × 2 × 2, 3 × 3। একইভাবে আবার 108কে করবে। তাহলে 108কে যদি করি, 108, 2 5 10 8.5, 2 7 54, 3 9 27, 3 3 9। তাহলে কি হলো? এখানে পেলে 2 × 2, 3 × 3 × 3। তাহলে এটা কাটবে, এটা কাটবে, এটা। তাহলে কি থাকছে? 2/3 থাকছে। তাহলে 2/3 থাকছে। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। আচ্ছা, তারপরে আমরা এটাকে আমি তাহলে করে দিই, তুলে দিই। আচ্ছা, তারপরে আমরা যেটাতে যাব, তারপরে এখানে ডিটটাতে আছে 243/405। আচ্ছা, ডিটটা আছে 243/405। আচ্ছা, একেও উৎপাদকের সাহায্যে আমরা করতে পারি, উৎপাদকের সাহায্যে করলেও হবে। কিন্তু এবার আমার একটা কাজ আছে যে এই উৎপাদক করলেও অনেক বড় উৎপাদক আসবে, সেগুলোকে করতে হবে। তার জন্য আমরা গসাগু নির্ণয় যে ভাগ প্রক্রিয়া পদ্ধতিটা ছিল সেটা অ্যাপ্লাই করতে পারি। কী ভাগ প্রক্রিয়া পদ্ধতি? যে আমরা 243 405-এর মধ্যে গসাগুটা বের করব। সেই গসাগুটা মানে কি? এদের মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক, তাকে দিয়ে কাটাকাটি করে দিতে পারি। তাহলে সেটা করার জন্য কি করব? তাহলে 243, তাহলে গসাগুটা করে ভাগ প্রক্রিয়ার সাহায্যে 243/405। এটা একে হলে 243, কারণ 2 হলে 400 থেকে, এটা 5 থেকে 2, 5 থেকে 3 বাদ দিতে 2, এটা 0, 10 থেকে 4 বাদ দিতে 6, আর এখানে আছে 3 1 162। এভাবে 162কে 243 2 দিলে 300 হয়ে যাচ্ছে, একে হলে 162, তাহলে থাকছে 1। এখানে হচ্ছে যে 14 থেকে 6 বাদ দিতে 8, 81। এই 81 আর 162, 81 2 162, তাহলে এই 81টা হচ্ছে এদের গসাগু। তাহলে এটা 81 দিয়ে কাটাকাটি যাবে।
তাহলে আমি এটাকে 81 দিয়ে কাটাকাটি করতে পারি বা একে 81-র গুণফল আকারে লিখতে পারি। 81 গুণিতক 3 আর এটা 81 গুণিতক 5। দেখো 81 গুণিতক 5 আকারে লেখা যায়। তাহলে এই 81টা কেটে গিয়ে 3/5 হচ্ছে এদের লঘিষ্ঠ আকারে লেখার প্রকাশটা হবে এদের 3/5। আচ্ছা, আমি এইটাকে আরেকবার পদ্ধতিটাকে বলছি যে আমি কিভাবে করলাম। যে আমি ওখানে তো এতক্ষণ ধরে আমি বলছিলাম যে উৎপাদক করে করতে, এবার এই বড় সংখ্যার ক্ষেত্রে উৎপাদক করে করলে হবে, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে উৎপাদক করাটা অনেক বড় হবে, সেটা দিয়েও করতে পারো। কিন্তু এটা আমি কী করলাম, ভাগ প্রক্রিয়ার সাহায্যে 243 আর 405-এর গসাগুটা বের করলাম। গসাগু কেন বার করলাম, যে আমার লঘিষ্ঠ আকারে লেখা মানে কি, এদের মধ্যে যে কমন উৎপাদকগুলো আছে বা কমন ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কেটে বাদ দেওয়া। এবার কমন ফ্যাক্টর, সবথেকে বড় কমন ফ্যাক্টর হচ্ছে গসাগু। সেই কমন সবথেকে বড় কমন উৎপাদক বা ফ্যাক্টরটা বের করলে আমি গসাগু বের করলাম 81। 81 3-এ দেখো 243, 81 5-এ হচ্ছে 405। আচ্ছা, এরপরে আমরা পরেরটা কি আছে, যে 165/180 ইটটা 165/180। তাহলে ইট দাগেরটা আমরা চলে যাই 165/180। তাহলে আমরা যখন এখন ভাগ প্রক্রিয়ার সাথে শিখে গেলাম, তাহলে একইভাবে আমি করব। তাহলে 165/180 একে দিলে 165, এখানে থাকছে 15, 10 থেকে এটা 7, 15। আচ্ছা, 165 একে 15, 1 5, 15 একে 15। তাহলে এটা ভাগ চলছে, এই 15টা হচ্ছে এদের গসাগু। তাহলে আমাকে লিখতে হবে এইখানে 15-র উৎপাদক ফর্মে। তাহলে 15 165, 15 ইন্টু 11 হলে 165 হচ্ছে। আচ্ছা, 15 ইন্টু 12 হলে 180 হচ্ছে। দেখো 15 15, 15 2 3, তাহলে হচ্ছে 11/12। এই 11/12 হচ্ছে আমার এদের লঘিষ্ঠ আকারে লেখা হলো। আচ্ছা, এবার আমি এই 15, 11 আর 12 এগুলো কী করে পেলাম, দেখো এই 168কে বা তুমি 15 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা লিখবে। যে এইভাবেও কেউ করতে পারে, 165 আর 180, এতে 15 পেয়েছি, তাহলে 15 একে 15, 15 2 30, 15 একে 15, 15 একে 15, তাহলে 11/12 এইভাবেও কেউ লিখতে পারে, সব থেকে লঘিষ্ঠ আকারে করে নিতেও পারে। আজকের আমরা এই পর্যন্ত করলাম। এর পরের ক্লাসটাতে এর পরের যেগুলো পার্টগুলো আছে, এরপরে আছে মনে হচ্ছে 7 থেকে ছোট থেকে বড় সাজানো, মান বের করা, আর 9 পর্যন্ত, 7 আর 9। আমি পরের ক্লাসে এর পরের পোর্শনটা করব। এখন আমরা ওই 7 পর্যন্ত তাহলে করে নিলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত তাহলে।